চার কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। তখন নান্দিঘাট একটা মানে তীর্থক্ষেত্র হয়েছিল। শম্ভু মিত্র আসছে, এরাও আসছে, সবাই দেখতে দেখতে। সেটা তদানীকালে কালচারাল বড় বড় নেতা যারা, তারা সবাই আসছে। টু সাম এক্সটেন্ট সত্যি কথা বলতে কি পার্টির লোকজনও খুব আসা যাওয়া করতো, বড় বড় নেতারা। হেমাঙ্গদা আসতেন, দেখতেন। গোপাল হালদার বলে যে এই ছিল, তাই আসতেন পরিচয়, এসব বড় বড় লোকজন দেখা করতো। সুভাষ মুখার্জি এইছিলেন দেখতে, তৃপ্তি মিত্র এলেন, শম্ভুদা এলেন, সব দেখা। ডিরেক্টররাও আসলো, তার মধ্যে মৃণালদা এলেন দেখতে। ওই মঞ্জুরি, আমের মঞ্জুরি দেখলেন। তা মঞ্জুরি আমাদের প্রত্যেকে এই সব যারা দেখতে আসতো, তারা ওই মুক্ত অঙ্গনের মেকআপ রুমে ঢুকতো। তো মৃণালদা ওইখানে দেখে হঠাৎ বলেছিল ওই রোলটা কী করল। তারপরে আমায় ডাকলে, আমরা সবাই বাইরে থাকতাম, সবাই ঢুকতো না, এরকম করলাম। এই সেই যোগাযোগ। ডাক পেলুম বহুদিন বাদে, ক্লাস থিয়েটার যখন করছি। মৃগাঙ্কশেখর রায় বলে একজন ছিল যে ফিল্ম টিলিম করতো, তো সে একটা চিঠি দিলে আমার ওই বাড়িতে। চিঠিতে বললে যে আপনি আমাদের ক্যালকাটা ফিল্ম সোসাইটির অফিসে একদিন আসুন, কথা আছে। গেলাম, তারপরে মৃণালদা একটা ছবি করছে, চিলড্রেন ফিল্মসের একটা পেয়েছেন, ইচ্ছা পূরণ করবেন। সেই মৃণালদার সঙ্গে যোগাযোগ। ওখানে ছোট রোল করেছিলাম, 4 দিন ধরে কাজ। ভুল করেছো ঠাকুর, আমিও ভুল করেছিলাম। ভুল করেছো। চুপ। অনেক দিন বাদে কলকাতা 71-এ ডাকলো। তারও অনেক দিন বাদে মৃগয়া করলাম, হিন্দি ছবি। তারও কিছুদিন বাদে চালচিত্র হলো। চালচিত্রের পরে পড়েছিলাম, সেখানে বড় রোল। সেই মৃণালদার সঙ্গে যোগাযোগ। তো প্রায় গোটা 5-6 ছবি করেছিলাম। যেহেতু আমি তার আগে ক্যালকাটা ফিল্ম সোসাইটির মেম্বার হয়েছিলাম, ভালো ছবি দেখার একটা চোখ তৈরি হয়েছিল। আমি সেই দিক থেকে বলতে পারি, মৃণাল সেনের ছবি দেখতে দেখতে বা কাজ করতে করতে মনে হয়েছে টোটাল চিন্তাটাই আলাদা। আমি মানিকদার ছবি করিনি, ওনার কীরকম শুনেছি, ওনার সমস্ত ব্যাপারটা আগে থেকে গোতা চাপবে। মৃণালদা কিন্তু অন দ্য স্পট অনেক কিছু ভাবতেন। যেমন আমি একটা কথা বললে ভালো হবে। ওনার কলকাতা 71 যখন করছি, তখন আমি একটা ওই স্টেশনে চা বিক্রি করে সেই তার পাঠ করেছি। তো সেইটাই করতে করতে আমার জায়গাটা ছিল সিনটা, চায়ের সামনে এক গাদা বাচ্চা এসেছে, এসে বলে যে চা দাও অমুক্ত। একজন কে বললো একটু দুধ বেশি করে দেবে অমুক্ত। আমি দুম করে বলে দিয়েছিলাম, মায়ের দুধ তো অনেক খেয়েছি, তাতে হয়নি আমার এই ডায়লগ আমার। হ্যাঁ, মৃণালদা খাক করে হেসেছিল, হেসে যেরকম ওই ডায়লগ ছিল। রাখার সময় হলে যখন দেখতে গেলাম, বাস একটু ভালো করে বানিয়ে, বুঝলে, ভালো করে। আমি একটু গলা করে খাই, আমার একটু দুধ দিও। দুধ, মায়ের দুধ তো অনেক টেস্ট, তাতে হয়নি। আর তেলুম পাকা ছেলে। দাও দাও, ভালো করে বানাও। পয়সা দাও। অনেকের খুব নাংনারা ব্যাপার আছে, তো এই যতটা আছে তাই হবে।
বলুন। কিছু ডিরেক্টর এরমও বলে, ঠিক আছে বলুন, তাই করবো, এরকম। এইটা মৃণালদার ছিল। এই একটা ওখানে পেলাম। আবার যখন বড় রোল এতে করছি পরশুরামের এই ছবি দেখে যদি থাকো দেখবে একটা জায়গা আছে, ঘর পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দেওয়ার পর আবার তৈরি হয়ে গেছে, অরুণ রায় আবার এসেছে, ওই অরুণ মুখার্জি। আমি তো ওরেছে ওকে আবার এসে এখানে বলছি তুই আবার করতে গেলি, ওখানে তো এত বড় ডায়লগ ছিল মহিতবাবু ওটা লিখেছিল। সেই ডায়লগটা আমি দেখলাম একটু আমি বলবো না ভাবলাম, আমি বলতে পারছি না, মৃণালদাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করছি না। অরুণ মুখার্জি বললে আচ্ছা দাঁড়া আমি বলছি, মৃণালদা ও বলছে এই ডায়লগটা বলবে না, আপনি একটু শুনবেন না কীরকম করছে। তাই আমি পুরো যত বড় ডায়লগটা ওইভাবে অ্যাকশন করে দেখবে, অনেকটা কথা ওইভাবে বলেছি। মৃণালদা হাসলে বলে হ্যাঁ চলো। তো এইটা একটা অন্য আনন্দ পেয়েছিল ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, মানে কীভাবে করিয়ে নেয় আর কি, সবটাই যে উনি বলে দিচ্ছেন তা না, করিয়ে নেয়। আজকে কিছু ডিরেক্টর একদম আজকাল তাদের দেখছি মাথায় ফিল্মের চিন্তাটাই অনেক বেশি ঢুকে গেছে, মানে অ্যাক্টিংটাই যে একটা আলাদা ব্যাপার। ধরো এতদিন ধরে সত্যজিৎ রায়ের এত ছবি বাইরে গেছে, ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ওময়, তা আমাদের দেশে তো অ্যাক্টারও ছিল, তাহলে তো অ্যাক্টিং গেছে, অ্যাক্টার তো একটা প্রাইজও পেল না, ইন্টারন্যাশনালি একটা প্রাইজও পেল না। শুনেছি নায়ক নিয়ে নাকি আলোচনা হয়েছিল, সে উত্তম, সেখানে যে ফিল্মটা বুঝল। বদলাচ্ছিল সময়, বদলাচ্ছিল চলচ্চিত্র নির্মাণের দর্শনও। সমান্তরাল চলচ্চিত্রের বিষয় হিসেবে উঠে আসছিল সামাজিক রাজনৈতিক সংকট। 1982 সালে মুক্তি পেল উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত চোখ। এই ছবিতে সহ অভিনেতা হিসেবে নিমাই ঘোষ পেলেন ওম পুরীকে। ওম পুরীর তার আগে গোবিন্দিনীর আক্রোশ দেখেছি, তাতে দেখে মুগ্ধ কারণটা এই কারণে, ছবিটা তো ছবি, অনেক কথা মুখ দিয়ে বলা এটি ব্যাপার আছে, এগুলো আমরা জানি না বলে করি না, আমাদের ক্ষমতা নেই। আমি এইটা ওই যে বিদেশি ছবি এইগুলো দেখতে অনেকের ছবিতে কোনো ব্যাপারই নেই, কারণ আমি একটা লোকের অভিনয় দেখেছিলাম, নাইগার ফলস বলে একটা ছবি হয়েছিল, হিরোইন ছিল মেরিলিন মনরো, জোসেফ কটন। দেখে আমি মুভড যে একটা লোক ডায়ালগ বলে না, কথা বলে, মানে মুখটা কথা বলে কীভাবে, সে যাচ্ছে মানুষ উপরে যাচ্ছে, এখান দিয়ে নামছে ওখান দিয়ে একটা স্টেপিং চেঞ্জ, সেই সঙ্গে সঙ্গে মুখটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যামেরায় যতবার ফ্রেমে আসছে দেখছি মুখটা চেঞ্জ, কত কাছে লোক দেখেছি, দেখতে ওইখানে চলে গেল। হ্যাঁ, তাহলে এইটাই ফিল্ম অ্যাক্টিংয়ের এই যে ব্যাপারটা, এটা আমাদের নেই। 90 দশক পরবর্তী সময়ের চলচ্চিত্রের ভাবনা আবার এক নতুন মোড় নিল। এলো নতুন শতাব্দী, নতুন প্রযুক্তি নিয়ে। এই সময়ের নির্মাতাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে উঠে এলেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। তার শিল্পান্তর কাল, কাঁটাতার, দেবকী, হাউসফুল এমন বেশ কিছু ছবিতে নানা স্বাদের চরিত্রে অভিনয় করলেন বর্ষিয়ান নিমাই ঘোষ। তরুণ প্রজন্মের ছবি ভাবনার সঙ্গে দিব্যি নিজেকে একাত্ম করে নিলেন তুখোড় এই শিল্পী। তখন ছুপা কোথা, তবে মানা করলে বলবো না। টাকা মারাইছো কেন, সিধা বলো। ওই যে কে লন্দি তাজা সাপ মুগা খাইয়ে লেছে, ওটা কি মাইয়া ছেলে? ওটা মায়া ছেলে লয় হে, ওটা মায়া ছেলে লয়। ম্যাঞ্জার ওটাকে পাইয়েছিল কাওয়াহারার জঙ্গলে। ই কে লন্দি একটা তাজ্জব কিসিম বটে, ওটা খালি খাইয়ে নিতে পারে। খুবই স্নেহ করেন আমাকে, দেখা হলেই খুব গল্প হয়, আরে সুভাষী আয় কাছে আয়, কে হয়েছে বল, কেমন চলছে। আদ্যপান্ত ভালো মানুষ, একজন নির্বিরোধী মানুষ। হয়তো রাজনৈতিক আদর্শ তার একটা আছে, যে রাজনীতিতে তিনি বিশ্বাস করেন সেটা বরাবর বজায় রেখেছেন, কোনোদিন মেরুদণ্ড বেঁকাননি, যেটার অভাব আজকে দেখা যায়। তো কিন্তু নিমাই ঘোষের মতো মানুষ, নিমাই ঘোষের মতো অভিনেতা, তারা বরাবর মেরুদণ্ড সোজা রেখে কাজ করে গেছেন। শ্রদ্ধা করি এইসব মানুষকে। আমার সৌভাগ্য যে আমি ওনার সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি, তার মধ্যে শিল্পান্তরটা উল্লেখযোগ্য।
কারণ আমি দীর্ঘদিন সেখানে একসঙ্গে কাজ করেছি পুরুলিয়াতে। শিল্পান্তর করতে গিয়ে দেখেছিলাম যে মানুষটার মধ্যে কি অসাধারণ অভিনয় দক্ষতা, অভিনয় ক্ষমতা এবং রসবোধ, এবং যেটা দেখতাম যে মানুষটা অভিনয়ের মধ্যে একটা চাপা অভিনয়, মানে অভিনয়টা কোনোদিন দেখিনি যে উচ্চকিত, লাউড অ্যাক্টিং নিমাই ঘোষের কাছ থেকে আমি অন্তত কোনোদিন দেখিনি। আর অদ্ভুত একটা যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্রটাকে আত্মস্থ করে নিবেদন করতেন। এটা মানে খুব কম অভিনেতার কাছ থেকে দেখতে পাওয়া যায়। ওপর করে চলে যাওয়া হয়, কিন্তু ও চরিত্রটাকে ভেতরে নিয়ে সেটাকে, এবং আর একটা বড় কথা, সেই চরিত্রটাকে বিশ্বাস করে তারপরে সেটাকে বের করে দেওয়া। টিভির ওই সিরিয়ালটা খুব হচ্ছে, সেটা হচ্ছে জন্মভূমি। সেখান থেকেও আমাকে কালেক্ট করেছিল, কালেক্ট করেও আমার ওই বাড়িতে গেছিলো, দেখেছিল সবেতে। আমার যেটা ভাল লেগেছিল ওর ফিল্মের চিন্তাগুলো অন্যরকম ছিল। তখন তো আবার একটা ব্যাংক্রাপসি দেখা দিয়েছে, ফাঁপা এতে। নতুন ধরনের ছবির মধ্যে কাজ করেছেন ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ফড়িং এবং একটি বাঙালি ভূতের গপ্পতেও। আজীবন অভিনয়ের মনোযোগী ছাত্র, মননে চির আধুনিক এই শিল্পী সহজেই আপন করে নিতে পারেন নতুনকে। এই প্রজন্মের পরিচালক অভিনন্দন ব্যানার্জির প্রথম কাহিনীচিত্র মানিকবাবুর মেঘেও তাই দিব্যি মানিয়ে যান তিনি। না, আমার গোড়াই মনে হয়েছে মানে অভিনয় করতে গেলেই কিন্তু এর পেছনটাকে জানতে হবে, তাই না? ক্যারেক্টারটা কী করে আসবে, মানে ওইটা যখনই খুঁজে চাই, যখনই যেখানে বলে এইখান থেকে দাঁড়িয়ে চলে যাচ্ছি, চরিত্রটা কিন্তু এইরকম, এই দুটো ঠোঁটা একটা, তখনই আমার মনে হয় যে এটু তাহলে ওই রকম। মনে মনে খুঁজতে, আমি অনেককেই বলেছি, ইদানিংকালে অনেককে বলেছি, ভাই তুমি অ্যাক্টিংটা দেখিও না। অভিজ্ঞতার স্মৃতি দিয়ে গড়ে তুলেছেন অভিনয় ক্ষমতাকে, কিন্তু নিজস্ব চোখ দিয়ে যে সময়কে বরাবর প্রত্যক্ষ করেছেন তিনি, সময়ের সেই ক্ষয় তাকে সাহায্য করেছে অন্য এক সত্তার বিকাশে। সে সত্তা কবির। একের পর এক কবিতায় তিনি খুঁজে ফিরেছেন প্রশান্তিকে, লাঘব করতে চেয়েছেন সংকটের যন্ত্রণা। স্পর্শ করলেই ঝরে যাবে জানি, তবু ঘ্রাণ নিতে ছাড়িনি। বৃন্ত থেকে চিনলেই শুকিয়ে যাবে জানি, তবু একটু একটু করে শুষে নিয়েছি সব মধু। বলবে তো বড় অসভ্য, বড় বর্বর, তবু ফুলকে শুধু ফুলের মতোই রাখিনি, নির্যাস নিয়ে নিয়ে নিজেই ফুল হতে চেয়েছি। দুটো মিডিয়া তো আলাদা, তাই না? ধরো অভিনয়ে আমি আমার শরীরটা দিয়ে যা করলাম সেটা যা বুঝলো লোকে, কিন্তু আমার ভেতরে তো একটা ব্যাপার আছে, সেটা অবশ্য অভিনয়েও ওই ভেতরের ব্যাপারটা প্রকাশ করতে হয় সেই অভিনয় করতে গেলে যারা করেন। আর আরও একটা ব্যাপার আছে যে একান্তই তোমার ফিলিং, বসে বসে ভাবছো, খুব ফাঁকা দেখতে দেখতে হঠাৎ দেখছো ওইখানে গাছ থেকে একটা আম পড়লো টপ করে। আমি দেখি মাঝে মধ্যে আমাদের ওই আম গাছটা আমার পড়ে দেখছি, আমিও কি ও দূর থেকে তাকিয়ে দেখছি যে কতটা দূর, আমার পক্ষে যাওয়া সম্ভব। তার আগেই দেখলাম তেতলার থেকে এক ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন ম্যাক্সি করে, ওপাশ থেকে আরেকজন বাচ্চা মেয়ে দৌড়ে ছুটে এলো। এই যে মজাটা পেলুম, এটা তো অভিনয়ের মজা নয়, এটা তো আমার ভেতরের মজা। তো ওইটা দেখে আমি বাবা, তো আমিও ভাবছিল, ওরাও ভাবছিল এই হলো, কী করে হলো, তাহলে এটা অন্য কিছু ভাবতে হবে। তখনই লেখার ব্যাপারটা ভাবি, এটা কবিতায় যাবে না গল্পে যাবে। বাতাসে অগ্নিচূর্ণ গন্ধ, মাটিতে পড়ে আছে মুন্ডহীন স্তনদাত্রীর দেহ। বাগিচার ফুল নেই, আছে ভর্তি ভর্তি জঞ্জালের গাড়ি, আর বোঝাই বোঝাই ছাই। আশ্চর্য, শব্দ ব্রহ্ম, শব্দ ভাষা, শব্দ সঙ্গীত, আবার বোঝাই বোঝাই ছাই। তার কবিতায় বারবার উঠে আসে ছাইয়ের অনুষঙ্গ। বস্তুর দহন পর্বের পর তার অস্তিত্ব পড়ে থাকে ছাইয়ের মধ্যে, কিন্তু সে ছাইকে কিভাবে দেখেন কবি নিমাই ঘোষ? ছাই গোড়ার থেকে দেখছি শব্দার সঙ্গে গেলেই সব পুড়ে গেল, ছয়ে
লাস্ট ওই এটাকে নাভিটাকে নিয়ে জলে ভাসাতে যায়। ওইখান থেকে দেখবে আমি আমার কবিতায় আমার ব্যবহার করেছি, এতে নাভি মূল বার করে নিও তোমরা শেষ পর্যন্ত। হ্যাঁ, তো সত্যটা, টোটাল একটা যে মানুষ ছিল তার সত্যটা ওইখানে, সে খুঁজে পেলো ওইখানে নিজেকে, আর কোথাও নেই টোটাল ব্যাপারটা। এই কারণেই আমাকে ছাই খুব তাড়ায়। আর একটা কথা বলবো, এটা একটু বড় কথা, বড় কেন, যা আমি শিখেছি সেখান থেকেই বলছি। ঠাকুর তার কথা মৃত বলছেন, তোরা কি দেখেছিস বাড়িতে মায়েরা উনুনের আঁচ শেষ হয়ে গেলে ছাই ঘষে ঘষে কিছু কয়লা বার করে রাখে, সেটা আবার আগামী আঁচ দিবি বলে। এইটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। একটা নতুন ব্যাপার আবার আসবে, ওই ছাই নয়, আবার নতুন একটা এলো, এখান থেকে আবার নতুন একটা শুরু হলো। এই জন্য ছাই ভীষণ ইন্টারেস্টিং। ছাই নয়, নতুন জীবনের একটা ব্যাপার আছে, মানে আমি যেভাবে চিন্তা করি ভাবি সেইটা বলছি। কবিতার পাশাপাশি ছোট গল্পকেও তিনি সময় সময় আঁকড়ে ধরেছেন প্রকাশভঙ্গি হিসেবে। আন্তন চেখভ, গিদিউ মুপাসা, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছোট গল্পকারদের কালজয়ী সৃষ্টি হয়ে উঠেছে তার প্রেরণা। ৯-এর দশকে যে সময় ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠছে টেলিভিশন, সেখানেও আপন প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন নিমাই ঘোষ। কলকাতা দূরদর্শনের বিভিন্ন নাট্য প্রযোজনায় অভিনেতা এবং নির্দেশক দুই ভূমিকাতেই দেখা যেত তাঁকে। আন্তন চেখভের দ্য বিয়ার অবলম্বনে জংলি বা সমরেশ বসুর গল্প অবলম্বনে তৈরি একই নামের নাটক আদাবে তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। না, টিভিতে ঘটেছিল, ওই অরুণবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল, তো মৃণালদার ওই ছবিটা করতে গিয়ে, তো সেইখানে ও হঠাৎ একদিন একটি চিঠি লিখে পাঠালে যে একটু দরকার আছে। ও রাইটার্সে তখন চাকরি করছে। গেলুম, যাওয়ার সময় ও বললে যে একটা নাটক হবে, সেটা হচ্ছে আন্তন চেখভের দি বিয়ার অবলম্বনে জংলি। এই নাটকটা আবার সত্যেন মিত্তির বলে থিয়েটার ওয়ার্কশপের একজন আর্টিস্ট ছিল যে মার্ডার হয়েছে, তারই তা আমি জানতাম এটা। বলে আপনি করবেন, আমার 3টে চরিত্র আছে, একটা ছেলে একটা মেয়ে, আমি একটা চাকর আছে। সেই ওখানে গেলাম। তারপর তো ওই সুমন্ত, সুব্রত, এরা সবাই আমার আগে নাটক টাটক দেখেছে। পরপরই ওরা ডেকে পাঠিয়েছে কয়েকবার। বিভাসবাবু একটা নাটক আমাকে করিয়েছে, বিভাস চক্রবর্তী। তবে যে কাজটি তাকে বহুল পরিচিতি দিয়েছে, সেটি দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক জন্মভূমি। মাধবকে মনে রাখেননি এমন বাঙালি বুঝি খুঁজে পাওয়া ভার। তখন তো একটা ইতিহাসকে মাথায় রেখে এগোনো হচ্ছিল, কিন্তু স্বাধীনতা পর্যন্ত এলো, তারপরে তারপর তো কেলোর কীর্তি হয়ে গেল, ও তার দ্বিতীয় কোনো ব্যাপার নেই। তারপরে যারাই করছে সিরিয়া, তার গল্পের কোনো মাথা মুন্ড নেই। সেদিক থেকে আমি ফরচুনেট যে একটা পটভূমিকা নিয়ে অবস্থা হয়েছিল, তার সঙ্গে আমি কাজ করেছি, সেখানে আমি দর্শকদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছি। যেমন ওখানে আর একটা হয়েছিল সোনার হরিণ, সেটাও খুব একটা খারাপ ছিল না। আর একটা হয়েছিল অভিজিৎ করেছিল, এটা হচ্ছে প্রতিবিম্ব। হ্যাঁ, সেটাও তারও স্ট্যান্ডার্ড একটা ছিল, একটা গল্প পর্ব। তারপর থেকে যে সমস্ত গল্প এখন হয়, আর এখন যারা করে, বলা খুব রিস্কি। 2-4টে এর বাড়িতে গিয়ে হঠাৎ নজরে পড়ে। অভিনয়টা প্রায় একই রকমের, গল্পগুলোও প্রায় একই রকমের ঘুরে ঘুরে। মানে আজকাল অভিনয়ের ব্যাপারটা যেটা বেরিয়েছে, নর্মাল অ্যাক্টিং করা মানে, না তুমি তো এইটা বলতে চাইছো, হ্যাঁ না আমি এই কিছু খাবি খাওয়ার পর একটা প্যাটার্নে অ্যাক্টিং হচ্ছে। পরে তোমার মজা লাগবে না যে এই আজকে দেখবো মুখের অ্যাক্টিংটা দেখবো, সেই অ্যাক্টিংয়ের মজা নেই। আমি বলছি ভাই, যারা সেই যেই যা মনে করে করবে, সেটা পরিষ্কারভাবেই বলছি, এই হচ্ছে অ্যাক্টিংয়ে কিছু নেই, কিচ্ছু নেই। আজকের জগতে যদি খুব সত্যি কথা বলতে হয়, আমাকে অনেকেই বলছে কবিতায় বই বেরোনোর পর, গল্পও যারা জানেন, একটা কবিতা দিন, একটা গল্প দিন, আমার হাত ঠুটো হয়ে গেছে কিন্তু আমি পাচ্ছি না।
আমি পাচ্ছি না, আমার চারদিকে যা ঘটছে পৃথিবীর সমস্ত ব্যাপার নিয়ে যা, সেটা কিছু আমাকে পথ দেখাচ্ছে না, ভীষণভাবেই বন্ধ করে দিচ্ছে। প্রথমভাবে দেখছি কি বলবো, কোনটে বলবো, ইন্সপিরেশনটা আসবে তবে তো লিখব, সেটা তো নেই কিছু। ইদানিংকালে ভাবছি যে এইটা নিয়েই ভাবতে হবে, আর উপায় নেই, এইখানেই সেই এসে গেছে। যদি ওই মনে হয় যে অনেক ভাঙা জায়গার মধ্যে দিয়েও ফাঁকা এই সূর্যের আলোটা ঢুকছে, এইটিই তো ভালো, দেখি, এই দেখাটার দিকে নজর রাখার চেষ্টা করছি। খুব শক্ত, খুব কঠিন কাজ, তবু চেষ্টা করছি যে ওই আলোটাকেই খুঁজে বার কর। চারিদিকে মাংসের গন্ধ খালি, প্রেম নয়, ভালোবাসা নয়, শুধু থলথলে মাংস। স্ফীত হতে হতে সেই কবে ছিঁড়ে গেছে কোমরের ঘুমসি, কে আর তার খেয়াল রাখে। নিমতলার ঘাটের দিকে যেতে প্রথমে চোখে পড়ে যে চুল্লির ঠেক, খালাসিতলা বারোদুয়ারি মাতালরাও বোধহয় আজ হার মানত যদি দেখতো ওদের এই ভেক। জাতপাত মানি না একেবারে, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা। কে নেই হোমরা চোমরা, জ্ঞানী গুণী, তালেবর আরও অনেক শুনি, ম্যাথর মুদ্রা ফারাসও বাকি নেই। ফাইল থেকে পাইট, পাইট থেকে বোতল, তারপর মাটিতে লুটোপুটি। ভেতর থেকে কে যেন বলল, পথিকবর দাঁড়াও, আর এক দফা ভিজিয়ে নিই গলাটা। না, ঠিক জমছে না। জমতে জমতে নিথর শরীরটা অবশেষে চুল্লির ধারে এসে হাজির। কুছ পরোয়া নেই, তুমি পুড়ছো, আমি পুড়ছি, ব্রহ্মাণ্ড পুড়ছে। পুড়তে পুড়তে সব ছাই হয়ে যাচ্ছে। বাঁশ দিয়ে খোঁচাও, খোঁচাও, আরও আরও, কিছু আর অবশিষ্ট নেই, সব ছাই। সাদা কালোর সেই দুনিয়া, যা লেখা নেই ইতিহাসে, অতীত ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়